দুর্গাপূজায় এখন থিমের রমরমা। কি ট্রেন্ডিং বলুন তো? অপারেশন সিঁদুর। কলকাতা থেকে জেলা এই থিম নিয়ে এখন অনেক চর্চা। এই চর্চাটাই চলছে চারপাশে। শাস্ত্র মতে আজকের দিনটাও কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলায় মহাষ্টমীর দিনেই হয় অস্ত্রপুজো। দেবীর হাতে ত্রিশূল, ভল্ল, খড়গর মতন অস্ত্রকে স্নান করাতে হয়। তবে ভারতের বিভিন্ন প্রান্তে এই রীতি বিভিন্ন রকমের। বাংলায় যেমন অষ্টমীর দিন অস্ত্রপুজো হয়, গুজরাটে হয় নবমীতে, উত্তরপ্রদেশ তামিলনাড়ুতে অস্ত্রপূজা হয় দশমীতে। অনেকেরই মনে পড়বে যে গত বছর দশেরায়, আপনাদের মনে থাকবে, মানে দশমীর দিন দার্জিলিংয়ের সুকনায় 33 কোর হেডকোয়ার্টারে অস্ত্রপুজো সেরেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এবার সীমান্তে পরিবর্তিত পরিস্থিতিতে অস্ত্রপুজোর গুরুত্বটাই কিন্তু অন্যরকম। মহিষাসুর বধে 10 দেবতা অস্ত্র সমর্পণ করেছিলেন দেবীকে। শ্রী শ্রী চণ্ডী মতে অস্ত্র প্রদানকারী দেবতারা দেবী দুর্গাকে প্রণাম জানিয়ে বলেছিলেন, দৃষ্টি দিয়েই আপনি সব অসুরকে ভস্ম করতে পারেন, তবুও অস্ত্র প্রয়োগ করেন আপনি, কারণ রিপুগণ ও শত্রুগণ আপনার অস্ত্রাঘাতে নিষ্পাপ হয়ে উত্তম লোকে প্রয়াণ করে। বাস্তবের মাটিতে অসুর হলো দেশের শত্রুরাই। আর জানেন তো, শত্রুর শেষ রাখতে নেই। আরও আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, টিভি9 বাংলার দর্শকদেরকে অষ্টমীর শুভেচ্ছা। যেমনটা অনির্বাণদা বলছিলেন, অসুরদের শেষ কিন্তু রাখতে নেই। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অসুর কিন্তু একজনই হয়ে দাঁড়িয়েছে বাঙালির কাছে, সেটা হলো বৃষ্টি। না, তবে এখনো পর্যন্ত তার দেখা মেলেনি। একবার দেখা দিয়েও চলে গেছেন, কিন্তু কাল বিকেলের পর থেকে তার দেখা মিলতে পারে। এবার তাকে কিভাবে বধ করে বাঙালি পুজোয় মাতবে সেটাও দেখার রয়েছে। প্রাণের উৎসব বলে কথা, কিন্তু এইসব বৃষ্টিকে দূরে সরিয়ে কিন্তু বাঙালি নেমে পড়েছে এই আনন্দে চেটে পুটে একেবারে উপভোগ করার জন্য। শহর থেকে জেলার ঢল নেমেছে মানুষের। ছবিটা দেখাবো আপনাদেরকে, যা কেউ দেখাতে পারছে না। টিভি9 বাংলার সব ছবি, সব প্রান্তের ছবি আপনাদেরকে দেখাবে। যেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টাররা, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আজিজ আমাদের সঙ্গে রয়েছেন কলেজ স্কোয়ার থেকে, অন্যদিকে রিমি এই মুহূর্তে রয়েছে সুরুচির সঙ্গে। আমি দেখতে পাচ্ছি সৌরভ গুহ যেখানে ছিল শ্রীভূমিতে। আবার শ্রীভূমির ছবিটা আমি আর একবার সৌরভের কাছ থেকে জানবো। অন্যদিকে আমাদের দুই প্রতিনিধি জেলার ছবিটা দেখাবে, দেবব্রত দেখাবে মেদিনীপুরের ছবিটা, এবং আমাদের সঙ্গে রয়েছেন মনতোষ এবং শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে মালদা থেকে। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কারণ কলকাতা থেকে জেলার সব জায়গায় অষ্টমীর সন্ধে বলা যায় না, কারণ এখন রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। আমি চট করে একবার আজিজের কাছে চলে যাব। আজিজ, কলেজ স্কোয়ারের পুজো আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কি রকম একটা ভিড় থাকে, কিন্তু অষ্টমীর রাত ভিড় কি আরো বাড়ছে নাকি কমছে? একেবারেই সেই ভিড়ের ছবি দেখাবো। কলেজ স্কোয়ারের পুজো ৭৮তম বর্ষে এবার পদার্পণ করেছে, এবং এই কলেজ স্কোয়ারের পুজোতে যারা কলকাতায় পুজো দেখতে আসেন তাদের লিস্টের একেবারে ওপরের দিকে থাকে। এখানে কিন্তু কোনো থিমের চমক নেই, এখানে আছে সাবেকিয়ানা, এবং সেই সাবেকি প্রতিমা দেখার জন্য যে ভিড়টা দীপঙ্কর জানা তোমাকে দেখাচ্ছে, এই ভিড়টা কিন্তু এরা ঘন্টার পর ঘন্টা লাইন ঠেলে এখানে ঢুকছে শুধুমাত্র সেই প্রতিমা দেখার জন্য। আমি দীপঙ্কর জানাকে একবার প্রতিমাটা দেখাতে বলবো। পদ্মশ্রী সনাতন রুদ্রপালের এই প্রতিমা, এবং সেই প্রতিমা দেখার জন্য কিন্তু মানুষ কাতারে কাতারে ভিড় করেছেন এই কলেজ স্কোয়ারের মণ্ডপে, এবং এক টুকরো এই ছবি, এই প্রতিমা মুঠোবন্দি করে রাখার জন্যেও প্রত্যেকের হাতে স্মার্টফোন, এবং সেই সঙ্গে তুমি শুনতে পাবে যে ভলেন্টিয়ারদের তীব্র বাঁশির আওয়াজ, এবং সেই যে বেলুন, সেই বেলুনের খোঁচা এগিয়ে যান বলে। তার কারণ এই ভিড়টা কিন্তু গোটা কলেজ স্কোয়ার জুড়ে রয়েছে, এবং ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়ানোর পর এই পুজো দেখতে পাচ্ছেন। আমি জিজ্ঞেস করবো, কতক্ষণ দাঁড়াতে হলো? দেখো, ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়েছে এদেরকে, এবং পুলিশের যে বেলুনের খোঁচা, বাইরের সাবেক সাজটা দেখতেই তো এত দূর ছুটে আসা, এবং খানিকটা সময় দিয়ে, মানে খানিকটা সময় তাতে যাচ্ছে হয়তো, কিন্তু মায়ের সাবেক রূপটা সত্যি
আলাদা মাধুর্য। তুমি সঙ্গে থাকো, আমি একটু সুরুচির সঙ্গে যেতে চাইবো। রিমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। যেমনভাবে জানি আমরা যে এটা সুরুচি সংঘের পুজো বলেও, কিন্তু তার সঙ্গে মন্ত্রীর পুজোগুলোর মধ্যে যেগুলো মন্ত্রীদের পুজো রয়েছে যে তালিকায়, সেখানে সুরুচিও কিন্তু রয়েছে। আর অরূপদাকে আমরা প্রতিবারই দেখি যে একটু ব্যস্ততার মধ্যে। রিমি, কি দেখছো এখন? দেখো রিমা, আমি তোমাকে যেটা বলতে চাই, এই মুহূর্তে অষ্টমীর রাত সন্ধে গড়িয়ে গেছে, হাতে আর মাত্র 2টো রাত, আজকের রাত, কালকের রাত, পরশুদিন মা বিসর্জন। কিন্তু তার আগে উত্তরের যে ছবিগুলো আমরা দেখলাম, কলেজ স্কোয়ার, শ্রীভূমি, দক্ষিণ সুরুচি সংঘ না আসলে তো মনেই হয় না যে পুজো কমপ্লিট হয়েছে। বাঙালির এক আবেগ সুরুচি সংঘ, তার সঙ্গে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম জড়িয়ে। হেভি ওয়েট পুজোগুলো বলতে আমরা যা বুঝি, তার মধ্যে কিন্তু সুরুচি সংঘ একটা আছেই বলাই যায়, এবং বছরের পর বছর ধরে মানুষের আবেগকে শান দিয়ে এই জায়গায় আজ দাঁড়িয়েছে সুরুচি সংঘ। এবার আমরা একটু ভিড়ের কাছে যাব এবং জানতে চাইবো তারা কতক্ষণ লাইন দিয়ে কত দূর দূর থেকে এসেছে। কোথা থেকে আসছেন? আমি বেহালা থেকে এসেছি। বেহালাতেই। কতক্ষণ ধরে লাইন দিয়েছেন? 1 ঘন্টা। রিমি, একটু জানতে চাইবো সুরুচির সঙ্গে এবারের ভাবনা কি, একটু ছবিটা যদি দেখানো যায় মণ্ডপের। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো। মানুষ তো দূর দূর থেকে লাইন দিয়ে এমনি আসছে না, অনেক জায়গা, কলকাতার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এবারের মণ্ডপের যে ৭২তম বর্ষ সুরুচি সংঘের, এবং তার সুরুচি সংঘের মণ্ডপের ভাবনা হচ্ছে আহতি অর্থাৎ বিপ্লবীদের একটা ভাবনা থেকেই, অনুশীলন সমিতি থেকেই তৈরি হয়েছে এই ভাবনা। এবং আমরা জানি দুর্গাপুজোকে কিন্তু বরাবর বিপ্লবীরা প্রাধান্য দিয়েছে, এবং তাদের অনুশীলন বলো, প্রশিক্ষণ বলো, ভাবনা চিন্তা, পরিকল্পনা ব্রিটিশদের তাড়াতে যেই পরিকল্পনাগুলো করতো, অনেক অংশেই কিন্তু তারা ব্যবহার করতো এই পুজোকে। এখন যেমন আমরা দেখি ভোট প্রচারের এক অন্যতম মাধ্যম পুজো, এবং 2026-এর আগে এটাই শেষ পুজো। মন্ত্রীরা তো অবশ্যই এই পুজোকে প্রাধান্য দেবেন, তার সাথে কোথাও বলাই যায় যে এই পুজোর ভাবনা, বাঙালি অস্মিতা, অনেক কিছুই কিন্তু এই বিপ্লবীদের মধ্যে দিয়ে, এই থিমের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। লিমা, তোমাকে যা অনেক দিন ধরে আমরা প্রায় তৃতীয়া চতুর্থী থেকে সুরুচি সংঘের ভাবনা, সুরুচি সংঘের সব কিছু আমরা তুলে ধরছিলাম, তার মধ্যে দিয়ে যে থিমের ভাবনা এসেছে, এগুলো বলার অপেক্ষা রাখে না যে জনসংযোগে কিন্তু অন্যতম মাধ্যম পুজো বাঙালিরা বারবার প্রমাণ করে এসেছে। এবং ব্রিটিশদের থাকার সময়ও বিপ্লবীরা যেই ব্রিটিশ তাড়াতে যে রণকৌশল পুজোর মণ্ডপে বসে ঠিক একেবারে তুমি সঙ্গে থাকো রিমি। এবার একটু আমরা জেলার দিকে নজর রাখি। আমাদের প্রতিনিধিরা অপেক্ষা করছে, কারণ রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে, কারণ মা তো এই 4টে দিনই থাকেন, আর লাস্ট 2টো দিন বাকি রয়েছে অষ্টমী রাত। সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে শুভতোষ মালদা থেকে রয়েছে, একটি পুজো মণ্ডপ থেকে। শুভতোষ, এখন বেশ অনেকটা মানে রাতের দিকে এগোচ্ছি আমরা একটু একটু করে, তো তুমি যে মণ্ডপে আছো সেখানকার ভাবনা কি, আর ছবিটাই কিংবা কি দেখছো ভিড়ে? দেখো, আমি রয়েছি গোলাপট্টি সার্বজনীন। এটা 126 বছরের পুরনো পুজো, এবং এই এখন যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। একটু আগে তো বিরাট একটা দল ভেতরে গেল, এবং এখনও পর্যন্ত কিন্তু সেইভাবেই আরও বহু মানুষ আসছে। সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে কিছুতেই যেন কেউই চাইছে না যে এই মহাষ্টমীর রাতটা দ্রুত শেষ হয়ে যাক। মানে সবাই চাইছে আর যতক্ষণ রাত ততক্ষণই কিন্তু আজকে অষ্টমী, এবং সেই কারণেই এই রাতটাকে ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা। যে পুজোতে দাঁড়িয়ে আছি এটা মূলত হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণের একটা পুজো বলেই সবাই জানে। এখানকার প্রধান উপদেষ্টা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই পুজোর মূল থিম হচ্ছে তিরুপতি মন্দির, এবং তিরুপতি মন্দিরের আদলেই এখানকার বাইরের যা গঠন, মানে পুজো মণ্ডপের বাইরেটা এবং ভেতরের যে অংশগুলো রয়েছে সেটা তিরুপতি মন্দির, এবং সেই মন্দিরের মধ্যেই তিরুমালার যে তিরুপতি মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই পুরো পুজো মণ্ডপ তৈরি হয়েছে। এবং এর পাশাপাশি সেই সময়কার যে মন্দিরের ভেতরে যে ধরনের পাথরের মূর্তি থাকে সেই রকমই কিন্তু চেষ্টা করা হয়েছে যে সেই ধরনের মূর্তি ভেতরে রাখা, পুজো মণ্ডপের মধ্যে রাখা। এবং ভেতরের মা দুর্গার যে প্রতিমা সাবেকি, বরাবরই এরকমই সাবেকি থাকে, কিন্তু এবারে পেছনে স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই পুজো মণ্ডপের সাথে তাল মিলিয়ে মানে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে
খানিকটা পরিবর্তন এসছে ঠিকই, কিন্তু বেশিরভাগটাই সাবেক সাজ মায়ের রয়েছে। আমি একটু মেদিনীপুরে চলে যেতে চাইবো, দেবব্রত অপেক্ষা করছে এই মুহূর্তে। দেবব্রত, এবার কোন মণ্ডপে গেলে? দেখো লিমা, প্রথমে বলি আমি এবার এসেছি মেদিনীপুর শহরের কোতবাজার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিতে। এবার তাদের কিন্তু 80তম বর্ষ। আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মীকে, যে গোপাল ভাঁড়ের আদলে, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির আদলে কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং পাশাপাশি যে ছবি তৈরি করা হয়েছে এখানে যেমন গোপাল ভাঁড়কে রাখা হয়েছে, পাশাপাশি গোপাল ভাঁড়ের যে সমস্ত চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলোকেও রাখা হয়েছে। এখানে একজন রয়েছে, তার সাথেও একবার কথা বলবো, কী রাখা হয়েছে এবারে, কি দেখছেন? এবারে আমাদের কোতবাজার সার্বজনীন দুর্গোৎসবে 80তম বর্ষে আমাদের থিম হচ্ছে আসছে গোপাল যাচ্ছে গোপাল, বিশেষ করে বাচ্চাদের আনন্দদানের জন্য এবং বয়স্কদের বাচ্চাদের ভিড় জন্য বিশাল ভিড়, বিশাল ভিড়। আমি একবার ভেতরে ঢোকার চেষ্টা করবো, ভেতরে ভিড় কীরকম হচ্ছে একটু দেখার। ভিড়ের থেকেও সব থেকে বড় বিষয় হচ্ছে মূলত গোপাল ভাঁড়ের যে ছবিগুলো, সেগুলোকে মূলত এখানে বিভিন্ন আকারে তুলে ধরা হয়েছে। আমি সহকর্মীকে ছবিগুলো দেখানোর সাথে সাথে পাশাপাশি এখানে একজনকে পেয়েছি, আমি তার সাথেও একবার কথা বলবো। মূলত এখানে কি দেখছেন? এখানে মূলত গোপাল ভাঁড়ের একটা চিত্র দেখতে পাচ্ছি, যে রাজবাড়ির একটা ঘটনাকে কেন্দ্র করে খুব ভালো লাগছে এবং আমরা দারুণভাবে উপভোগ করছি এই মণ্ডপটিকে। কি দেখছেন? কি এই যে গোপাল ভাঁড়ের যে কতগুলো পূজা মণ্ডপ ঘুরলেন? অনেকগুলো। বেশ ভালো লাগছে বলে মনে হয়। এই প্যান্ডেল হপিং চলতে থাকুক। দেবব্রত, তুমি, সুব্রতোষ, রিমি, আজিজ, সৌরভ, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের মাধ্যমে আমরা অবশ্যই, এখনো সময় বাকি রয়েছে, আমাদের দর্শকদেরকে পুজো মণ্ডপগুলি দেখাতে থাকবো, কিন্তু আরও বেশ কিছু ছবি যেগুলো দেখানো ভীষণ প্রয়োজন। যেমন দমদমের জয়পুর জয়শ্রী ক্লাবের পুজো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। কন্যা আজানিয়াকে নিয়েই পুজো মণ্ডপে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পরিযায়ী শ্রমিকদের হাতে উপহার তুলে দিলেন, খেলেন ফুচকাও। দমদমের পুজো থেকে বাগুইয়াটির বন্ধুমহল সঙ্গের পুজো মণ্ডপে যান অভিষেক। আমাদের সত্যি বলতে গেলে বাঙালিকে ওখানে দেখলে বাংলায় কথা বললে মারধর কথা বলবো কোথায়? দিল্লিতে। তারপরে আপনারা চলে আসেন? আমি চলে এসেছি, আজ 2 মাস হয়েছে এসেছি বাড়ি এসে কোনো কাজকর্ম। আমাদের বাড়ি মিনাখা। মিনাখা। কি অভিষেক বাবু কি উপহার দিলেন? এই যে জামা কাপড় এসে উপহার দিয়েছে। আচ্ছা, জামা এবং মিষ্টি। বলেছেন আপনার ওখানে আর কাজে যেতে হবে না, বাংলা কথা বললে মারধর করতে যখন যাওয়া দরকার নাই, আর আমরা কাজের ব্যবস্থা করে দেবো। বলছে কাজের ব্যবস্থা করে দেবো। দাদা আমাদের আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবাংলা ছাড়া অন্য জায়গায় কাজে যাওয়ার দরকার নেই। আমি আপনাদের ফোন নাম্বার এবং জেলার নাম্বার নোট করে নিয়েছি, অসুবিধা হবে না। তো আশ্বাস দিয়ে গেলেন যে আপনারা অন্য রাজ্যে কোনো কাজে যাওয়ার দরকার নেই, আমার প্রতি ভরসা রাখুন। দাদা আমাদের সে ফুচকা খেলো, খাওয়ার পরে আরও আমাদের সঙ্গে সেলফি করলো। আপনারা কি বাইরে যাবেন না এখানেই থাকবেন? না, বাইরে যাবো না, আমরা এখানেই থাকবো। সোদপুরে এক ব্যক্তির বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী মহাষ্টমীর দিন পুজো দিলেন বিরোধী দলনেতা, তার সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি। শেষে মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর 5 ও 6 পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই জমকালো পুজো হয় শ্রীরামপুর স্টেশন সংলগ্ন RMS মাঠে, আর এখানেই সন্ধি পুজোর শেষে কাঁদলেন কল্যাণ। মায়ের কাছে সবার মঙ্গল কামনাও করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। মা সবাইকে ভালো রাখুন, সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি, আর মায়ের আশীর্বাদে দয়ায় আমরা থাকি। তো মা সবাইকে ভালো রাখুক, সব শান্তি রাখুক, সারা পশ্চিমবাংলা ভালো রাখুক, সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক, সবাই যেন ভালো থাকে, একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয়। যে সমস্ত অসুররা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে, মা যেন তাদের দমন করে। মমতা দিদির প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে। আগামী 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতা দিদির প্রতিটা অসুরকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে।
মহাষ্টমীর অঞ্জলি দিয়ে বাংলার দুর্গতি নাশের প্রার্থনা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কর্মসংস্থান বাড়ানোর প্রার্থনা মন্ত্রীর মুখে। এদিন পাড়া ক্লাব দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে সপরিবারে অষ্টমীর অঞ্জলি দেন সুকান্ত মজুমদার। অঞ্জলি দেওয়ার পর সকলের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অনেকে সেলফি তোলার আবদারও মেটান সুকান্ত। মায়ের কাছে প্রত্যেকবারই একই প্রার্থনা করি যে মা যেন দুর্গতি নাশ করেন। বাংলায় যে ধরনের একের পর এক দুর্গতি আসছে, পুজোর আগেই 11 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, তারপরেও নানা এই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, বাংলার মানুষের জীবনে যেন সমৃদ্ধি আসে। বাংলার মানুষ, আমরা অর্থনীতি, আমাদের রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে বিশেষ করে কর্মসংস্থান এই রাজ্যে যেন বাড়ে। মা তেমন কিছু করবে, মা জানেন কি করতে হবে, মায়ের উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে আমার। থিমের ভরা বাজারেও সাবেকিয়ানাতে ভরসা লেক কালীবাড়ি। মা দুর্গার সাবেকি রূপকেই তুলে ধরেছে লেক কালীবাড়ি দুর্গাপুজো, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই দুর্গা মণ্ডপে। এটা একটা প্রতিষ্ঠিত মন্দির, এখানে সাবেকিয়ানারও কোনো ব্যাপার নেই, আর আধুনিকও কোনো রূপের কোনো ব্যাপার নেই। আমাদের মার্কেন্ড পুরাণে চণ্ডীতে যেমনভাবে বর্ণনা করা আছে, আমাদের কতগুলো গাইডলাইন আছে, তার বাইরে আমরা যেতে পারি না। হাতে যে অস্ত্র রয়েছে এইগুলো মার্কেন্ড পুরাণে যে আজ বর্ণনা করা আছে সেই মোতাবেক করা। আমরা একটা অস্ত্রকে আরেক একটা অস্ত্রকে পরিণত করতে পারি না। আমাদের প্যান্ডেলের মধ্যে ওপরেও কোনো দখল আমরা রাখি না, লাইটের ওপরও রাখি না। লেক কালীবাড়ির নিজস্ব একটা ঐতিহ্য আছে, তার উপরে এই পুজো চলে।